लेकिन थांसा था ना, थांसा है ना, तो दिखा दिया आज अगरतला में टिप्पा का पालन दो। থানচা হবে? থানচা ওনার দলের মধ্যেও নেই, থানচা ওনার দলের দ্বারা ত্রিপ্রাসাদের মধ্যেও থানচা করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত। एक पेड़ अकेला रहेगा तो हवा भी पेड़ को तोड़ सकता है, लेकिन अगर सैकड़ों पेड़ एक जंगल बन के रहे तो तूफान भी उसका छू नहीं सकता है। We are one मतलब one north east, okay? One north east, 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 अभी मैं बोलूंगा one, आप लोग बोलेंगे नॉर्थ ईस्ट, ओके? আস্তাবল ময়দানে একটা পার্টির যে জমায়েত হয়েছিল, সেই জমায়েতে যে সমস্ত বক্তব্য বক্তাদের মাধ্যমে উঠে এসছে, সেই সম্পর্কে আমাদের পার্টির কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদের আহ্বান করেছি। আমাদের প্রথম কথা হচ্ছে, সেখানে ওয়ান নর্থ ইস্ট বড়ভাবে লেখা ব্যানারের মধ্যে দেখেছি, কিন্তু বাকি আমরা দেখলাম পার্টির পতাকা, নেতৃত্ব বেশিরভাগ ত্রিপুরা মথা দলের। যদিও দু তিনটা রাজ্যের, মেঘালয়, আসামের কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। যে জমায়েত তারা করেছে, তারা কি বলতে চেয়েছে, কি বার্তা দিতে চেয়েছে তারাই বুঝবেন। পতাকা ত্রিপুরা মথার বলছে ওয়ান নর্থ ইস্ট। এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি, আঞ্চলিক দল কখনোই স্থায়ী হতে পারে না। এক দুটা ইস্যুকে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয়, এবং সেই সমস্যা, দাবি বা ইস্যুকে সামনে নিয়ে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে, তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি। হয়তোবা ওই দিনের জমায়েত এরকমই একটা প্রচেষ্টা। আমরা কয়েক বছর আগে, বিশেষ করে 2021 এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকে আমরা ত্রিপুরা মথাকে চিনি। তাদের প্রথম বক্তব্য কি ছিল? ত্রিপ্রাসা এবং থানসা, ত্রিপ্রাসার কল্যাণ, ত্রিপ্রাসার সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল। বলেছিল 10 তারিখ রেজাল্ট যদি হয়, 11 তারিখ তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য সেখানে বিল আনবে এবং 1 বছরের মধ্যেই তারা ত্রিপুরাল্যান্ড আদায় করে দেখাবেন। আজকে এডিসির প্রায় 5 বছর শেষে ওই ত্রিপুরাল্যান্ড যে শব্দ
সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে, তাদের মূল যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে, নির্বাচন ইস্তেহার 2023 বিধানসভায় এবং ত্রিপ্রাসার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল, সেটাও তারা ধরে রাখতে পারেনি। কারণ 22 জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়ার পরে ত্রিপুরার মানুষ যখন বুঝতে পারল আসলে এই পার্টি শুধু ত্রিপ্রাসার জন্য না, অনেক সময় বাঙালি বিরোধী কথাবার্তা যেমন বল ত্রিপ্রাসাদেরকে তাদের দলে টানার জন্য, আবার ত্রিপ্রাসার জন্য যে কথা বলেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটাও তারা তাদের ডিকশনারি থেকে মুছে দিয়েছিল এডিসি ক্ষমতা দখলের পরে। এবং 2023 ইস্তেহারের সময় আমরা সেটা লক্ষ্য করলাম এবং 22 জন ক্যান্ডিডেট দেওয়ার মাধ্যমে এই জায়গায় গিয়ে ত্রিপুরা মথার পরিচয়ে তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা, চালিয়ে যাওয়ার মতো হয়তোবা তাদের আর ক্ষমতা নেই, মানুষের কাছে যেতে তাদের ভয় হচ্ছে। তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে। এই জন্যই এখন তারা বলছে ওয়ান নর্থ ইস্ট। তার অর্থ কি দাঁড়ায়? পুরো উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে, তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বানানোর চেষ্টায় তারা আছে। 27 তারিখের যে জমায়েত, সেখানে আমরা দেখলাম বিভিন্নভাবে সুরসুরি, জাতিগত সুরসুরি দেওয়ার তারা চেষ্টা করেছে। বলেছিল আগরতলা ত্রিপুরার মালিককে আমরা সেদিন দেখাবো, এবং যেভাবে আমরা হিন্দি সিনেমাকেও হার মানিয়েছে, আমাদের কিছু জনজাতি যুবক যেভাবে আওয়াজ করেছে এগুলো আমি দেখেছি। এটা ওই জঙ্গলি মুভি একটা আছে ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই, সেখানে দেখেছিলাম আমরা ছোটকালে ছাত্র জীবনে। এরকম আচরণ কেউ কেউ বলছে দেখো এখন আগরতলার মালিককে। এটা সম্পূর্ণভাবে জনজাতি বাঙালি আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা। ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার আছে, জমায়েত করতেই পারো, কিন্তু এরকম উস্কানিমূলক কথাবার্তা এটা একেবারে উচিত না। অনেক সময় ভুল বোঝানোর চেষ্টা করা হয়, প্রশ্ন করা হয় যে বিজেপি ক্ষমতায় এসে ত্রিপ্রাসাদের কি লাভ হয়েছে। তো বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তো তার মধ্যে অনেক কাজ আমরা ত্রিপ্রাসাদের জন্য, জনজাতিদের জন্য করেছি। তার মধ্যে যে প্রশ্ন আপনার রাজপরিবার বা আমাদের পদ্মবাবু, তাদের পরিবারেরও লাভ হয়েছে। যেমন দেখুন, উনি এই যে 27 তারিখ জনসভায়, সেই দিন ছিল কৃত বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন বা মৃত্যুদিন। শ্মশানেও গেছেন ওনারা, শ্মশানে গিয়ে মাল্যদান করে তারপরে আশীর্বাদ নিয়ে এসছেন, এই কথা ভাষণে বলেছেন। কিন্তু ওটা ছাড়া কি কখনো প্রদ্যুৎ বাবু আমি কৃত বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছেলে এই কথা বলতে সাহস করেছেন? উনি করেননি। বলেছেন আমি মহারাজা বীর বিক্রমের গ্র্যান্ডসন, নাতি। এটা কেন হয়েছে জানেন? ওনার বাবার পরিচয়ের চাইতে ওনার দাদুর পরিচয়ে উনি পরিচিত হতে চান বেশি, গর্ববোধ করেন বেশি। এই কাজটা করেছি আমরা বিজেপি, আমাদের রাজ্য সরকার। প্রদ্যুৎ বাবুর বাবা, উনি তো রাজা ছিলেন ঠিক, উনি ছোট বলেই তো কাঞ্চনপ্রভা দেবী রাজ্য চালাতে হয়েছিল একসময়। তো রাজা হিসেবে আমরা কিন্তু ত্রিপুরাবাসী কৃত বিক্রম কিশোর মানিক্যকে আমরা দেখিনি, কারণ গণতান্ত্রিক যুগ প্রবেশ করায় উনি সেই সুযোগ পাননি। তো রাজা হিসাবে সফল না ব্যর্থ সে কথায় আমি যাব না। আমি যাব কৃত বিক্রম কিশোরজির আর একটা কি পরিচয় ছিল? কংগ্রেসের নেতা, তিনবারের উনি এমপি, আমি যদি ভুল না করি।
67-এ হয়েছিলেন, 77-এ হয়েছিলেন, 89 বা এরকম। তারপরে আবার ওনার মা বিভু কুমারী দেবীজিও ছিলেন। 4 বার 20 বছর এই পরিবার কংগ্রেস করেছিলেন, এমপি হয়েছে। তাহলে কংগ্রেস নেতা হিসেবে পরিচয়ে লজ্জা পায়। আর মহারাজা বীর বিক্রমকে আমরাই প্রথম ওনার মূর্তি স্থাপন করে নরেন্দ্র মোদী ক্যাবিনেট, ইউনিয়ন গভর্নমেন্ট ক্যাবিনেট বৈঠক করে মূর্তি স্থাপন, সরকারি ছুটি ঘোষণা ইত্যাদি করার পরে এমন পপুলার হয়ে গেছেন, সারা বিশ্ব ওনাকে চেনার পরে ওনার গ্রামসন পরিচয়ে উনি এখন খুশি হন, গর্ববোধ করেন। তো বিজেপি আসার পরে যদি সব থেকে বেশি লাভ হয়ে থাকে জনজাতি, সাধারণ আম জনতা তো হয়েছে, তার চাইতে সব থেকে বেশি হয়ে থাকলে রাজপরিবারও, আমি এই কথা আগে বলেছি, আজকে বলছি আপনার প্রশ্নের উত্তরে। দেখুন ওনার এখন আর এক বোন কৃতিজি বিজেপি থেকেই তো এখন 5 বছরের জন্য সাংসদ হিসেবে কাজ করছেন। এই সুযোগও তো বিজেপির সঙ্গে আসার পরে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করার পরে প্রদ্যুৎজি আজকে যে সমস্ত কথাবার্তা বা একটু উচ্চস্বরে কথা বলা যে সাহসটা, এটাও তো বিজেপির সঙ্গে আসার পরে। না হলে আমাদের এই কথা বলতে পারেন, আমি তো ডাইরেক্ট দিল্লির সঙ্গে কথা বলি, ওনার কি সাহস হয়েছে কোনোদিন? যতক্ষণ পর্যন্ত মনমোহন সিং ছিল, উনি তো সেই সময় কংগ্রেসেরই প্রদেশ প্রেসিডেন্ট ছিলেন। আমার যতটুকু মনে হয়, আমি যদি ভুল না করি, আমাদের বর্তমান এই মন্ত্রী সুশান্ত চৌধুরী, ওনার সঙ্গে কংগ্রেসের যুব কংগ্রেসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে উনি হেরেছেন। আজকে বিজেপির সঙ্গে আসার পরে বড় কথা বলার সাহস পেয়েছেন তিনি। তো কাজে সব থেকে বেশি যে লাভবান হয়ে থাকে রাজপরিবার, জনজাতিদের তো লাভ হয়েছে। মুখ্যমন্ত্রী একটু আগে যে কথা বিমলবাবু বলছিলেন, 28-এর মুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন জি আজকে তেলেঙ্গানায় আমাদের মহামান্য রাজ্যপাল হিসেবে কাজ করছে। এটা কি তাদের দাবি ছিল না আন্দোলন করেছি আমরা জনজাতিরা? এটা বিজেপি। যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে বিজেপি জানে। আর জনজাতি মুখ্যমন্ত্রী হলে সব সমস্যার সমাধান হয় না। দশরথ বাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, দেখেছি। আর এডিসিতে সবই তো আমরা তীব্রাসাহিত, তো এডিসির অবস্থা দেখুন না। বিপ্লব দেব এবং ডক্টর মানিক সাহা উনি বলেছেন বিমল বাবু যে বাঙালি মুখ্যমন্ত্রী হলেও আমাদের জনজাতি এবং বিজেপি যে সমস্ত আমরা দাবি দাওয়া করেছি জনজাতিদের সাথে, এডিসির সাথে, সার্বিক বিকাশের সাথে, সবটাই ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা কেন্দ্রের কাছে পাঠিয়ে রেখেছি। যে সময় বিল আসবে আমাদের সেখানে আমরা দেখেছি আনন্দ শর্মাজি যখন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, আমিও মেম্বার ছিলাম পার্লামেন্টের, রাজ্যসভার সদস্য হিসেবে উনি উপস্থাপন করেছেন, তার কপি আমার কাছেও আছে। আমরা যে সমস্ত পাঠিয়েছি হুবহু সবটাই গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার এবং ড্রাফটিং কমিটি। এখন সেইগুলি নিয়ে আমিও কথা বলেছি, 50টা সিটের কথা আমি প্রথম এডিসিতে, আমার আগে কেউ বলেনি। আপনারা রেকর্ড দেখুন, অন্তত 3-4 বার আমি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছি। তো যখন হবে, কেন হচ্ছে না তার কারণ কেন্দ্রীয় সরকার চাইছেন উত্তর পূর্বাঞ্চলে যে 10টা এডিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকে সমান ক্ষমতা দেওয়ার জন্য। আর কোনো রাজ্য সরকারের সঙ্গে বিরোধ করে সেটা সম্ভব না। তার প্রমাণ ওই মেঘালয়েতে জনজাতি মুখ্যমন্ত্রী, জনজাতির জন্যই সেটা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী জনজাতি হলেও রাজ্য সরকার সেখানে আপত্তি জানানোতে সেটা দেরি হয়ে আছে। আমি দেখেছি, আপনাদের অবশ্যই মনে আছে সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। আমি সেই সময় পার্লামেন্টের সদস্য হিসেবে আমার পার্টি হুইপ জারি করায় আমি বিজেপির সাংসদ হিসেবে আমি সিএবির বিলে ভোট দিয়েছিলাম। সেই সময় উগ্রপন্থী থেকে শুরু করে আঞ্চলিক দলগুলির অনেক লোক ফোন করে বিভিন্নভাবে হুমকি আমাকে দিয়েছিল। তার মধ্যে দিয়ম থাই, যার আসল নাম উৎপল দেববর্মা, উনি সেদিন ভাষণ দিয়েছেন। 2641 জন ওনার ফলোয়ারকে নিয়ে উনি এই পার্টিতে যোগদান দিয়েছেন বলে ভাষণ রেখেছেন।
পতাকা কার হাত থেকে নিয়েছে? প্রদ্যুৎ বাবুর হাত থেকে। এবং তিনি বলেছেন, রাজনীতিতে আজকে যোগদান করছি, আপনারা ভাববেন না রাজনীতি আমি 1997 থেকে, যেদিন থেকে উনি টিএসএফ এর লিডার হিসেবে কাজ করেছেন, পরে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে মাস কিলিং এর মাস্টার মাইন্ড ছিলেন। সেই দিন এই সভায় যোগদান করেছেন এবং খুব মানে খুশির মেজাজে প্রদ্যুৎবাবু ওনাকে গ্রহণ করেছেন। এটাও একটা মানে দেখার মতো দৃশ্য সেই দিনের। এই দিয়মথায় আমাকে মেল করেছিলেন সামাজিক বয়কট করার জন্য, আমাকে সেম কথা বলেছিলেন মথারণের নেতৃত্বরা, আমাকে মারার জন্য হুমকি দিয়েছিলেন যারা আজকে ওই দিন সেখানে তারা যোগদান করেছে। তো কাজে এই যে ওয়ান নর্থ ইস্ট আমরা বলবো, সেই দিন এখানে যে তারা জনসমাবেশ করলো, এখন তিপ্রা মথা হিসাবে তাদের বলার কিছু নেই। গ্রেটা তিপ্রালেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে সেখানেও উল্লেখ নেই তিপ্রালেনদের। তাহলে প্রদ্যুৎ বাবুরা যে বলেন যে কবি না কবি হোগা, 5 साल में नहीं होगा तो 10 साल में होगा, कभी ना कभी होगा, তো পরিষ্কার করে বলা উচিত। একটা আপনারা ইস্তেহারের মধ্যে রাখেন না, বাদ দিয়ে দিলেন, অন্যদিকে কবি না কবি হোগা। এইভাবেই কি আরো 10-15 বছর রাজনীতি করার পরে আবার ভুল করলাম এই কথা বলবেন? তো কাজে ত্রিপুরার মানুষকে আমাদের প্রদেশের তরফ থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই, এরকম যে সমস্ত দল তিপ্রাসাদেরকে নিয়ে রাজনীতি করে এই রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ এখন আমাদের রাজ্য সরকার ডক্টর মানিক সাহার নেতৃত্বে যেভাবে এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, তাতে পুরো দেশ এখন এক হচ্ছে। আমরা যখন নেশন ফার্স্ট বলি তখন তো একটা ভারতের কথাই বলছি না। আর এই উত্তর পূর্বাঞ্চলকে আজকে যেভাবে পৃথিবী এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ চিনতে পেরেছে, ত্রিপুরা কোথায়, আসাম কোথায়, এই যে পরিচিতি আমাদের আরো 10-11 বছর আগে তো ছিল না। মানুষ, আমরা যখন কলেজে পড়তাম, যখন ছাত্র অবস্থায় বাইরে যেতাম, আমাদেরকে জিজ্ঞেস করা হতো কাহা সে, আমরা যখন বলতাম আগরতলা আছে, ত্রিপুরা আছে, ये আগরতলা কাহা है, आसाम में है या कहाँ है। তো সেই জায়গা থেকে আজকে त्रिपुरा আগরতলা বললেই বলে अच्छा अच्छा डॉक्टर मानिक शाह जी सीएम है वहाँ का, उग्रवादियों का एक्टिविटीज नहीं रहा, पीसफुल स्टेट हो गया। এবং উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্য ছোট হলেও টাকা দিচ্ছে বড় রাজ্যগুলিকেও। 100% আজকে সাক্ষরতায়, পরিকাঠামোর দিক থেকে অনেক উন্নয়ন হচ্ছে। তো এই নর্থ ইস্ট এমনিতেই মোদিজির মাধ্যমে তার পরিচিতি, তার একতা বা ইউনিটি আগের তুলনায় বহুগুণ বেড়েছে। তাহলে আপনারা নর্থ ইস্ট কথা বলে, ওয়ান নর্থ ইস্ট কথা বলে কোন কথা আপনারা বলতে চাইছেন? তো কাজে আপনাদের কথাবার্তায়, আপনাদের নীতিতে উন্নয়ন, স্কুল, কলেজ এইসব তো কিছু নেই, শুধু ক্ষমতার লোক। এডিসিতে 5 বছর ধরে কি করছেন? অডিট তো করান আগে। সাংবিধানিক একটা পদ, অডিটর জেনারেল অ্যান্ড কন্ট্রোলার, ওনাকে চিঠি লিখতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যপালকে। ত্রিপুরা এডিসিতে আর্থিক শৃঙ্খলা নেই, অডিট হচ্ছে না। তাহলে এটাও একটা সাংবিধানিক ব্যবস্থা যে বাজেট হওয়ার পরে, স্যাংশন হওয়ার পরে টাকা যখন খরচা হয়, কত হলো মানুষের জন্য, স্কুলের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে, তার হিসাব দিয়ে আবার টাকা আনতে হয়। আমাদের রাজ্য সরকারকেও আনতে হয় সেভাবে। আপনারা সংবিধানের নিয়ম অনুসারে পদে বসে আছেন, ক্ষমতা ভোগ করছেন, অথচ সাংবিধানিক কোনো নিয়ম কানুন মানবেন না। আবার কিছু হলে সব দোষ নন্দ ঘোষের মতো। তো কাজে মথা নেতৃত্বের কথাবার্তা সব সময় এক জায়গায় এক রকম।
এগ্রিমেন্টের ক্ষেত্রেও বলছে ত্রিপুরার কিছু লোক চায় না। আমি তো বারবার আমরা জিজ্ঞেস করছি, এক দুইজন যে সেখানে রেবতী ত্রিপুরা আছে কিনা বলুন না, ডক্টর মানিক সাহা আছেন কিনা বলুন না, না রাজীব ভট্টাচার্য আছেন। নামটা বললে খুশি হতাম, আমরা তারপরে আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করতাম। তো কাজে ত্রিপুরার মানুষকে বোকা বানানোর জন্য এসব হচ্ছে। এবং আর একটা কথা, আমাদের মধ্যে যাতে দাঙ্গার পরিবেশ তৈরি হয়, রাজনৈতিক ফায়দা নেওয়া যায়, ত্রিপুরার মানুষকে আমি অনুরোধ করব এই সম্পর্কে সচেতন থাকার জন্য। আপনার যে প্রশ্ন, এটা অনেক আগে থেকেই আমরা শুনে আসছি। ওই রাজনৈতিক মানে আইপিএফটি বা মথা, তারা তাদের চিন্তাধারা থেকে এই দাবিটা করেছে এবং আমাদের সংবিধানে সেই প্রভিশন আছে নতুন রাজ্যের দাবি, এবং গঠনও করা যায়। উত্তর প্রদেশের মতো বড় রাজ্য বা বিহার, মধ্যপ্রদেশকে ভেঙে নতুন রাজ্য হয়েছে, সেই থেকেও তারা হয়তো বা দাবি করতেই পারে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আপনাদের যে ছোট রাজ্যকে আরো বিভক্ত করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা হচ্ছে দেখার। তো তার জন্যই তাদের যে দাবি দেওয়া, এটা একেবারে অসাংবিধানিক আমরা বলবো না, সাংবিধানিক, কিন্তু বাস্তবতার দিক থেকেও আমাদের দেখতে হয়। আরেকটা